ওয়েলকাম টু নেক্সট অফিসার। আমি দেবার্ক। আমরা একটা ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে এন্টায়ার কোর্স লঞ্চ করছি। তো আমরা আজকে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি এই কোর্সের ওপরে। ইন্ডিয়ান হিস্ট্রি যে কতটা ইম্পর্টেন্ট একটা জেনারেল স্টাডিজের সাবজেক্ট, সেটা নিয়ে আশা করি কারোর কোনো সন্দেহ নেই। প্রথমত, মেন টার্গেট হিসেবে আমরা এটা ডাব্লিউবিসিএস এর উপরই ফোকাস করছি। এটা একটা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড কোর্স। কিন্তু ডাব্লিউবিসিএস অ্যাসপারেন্ট ছাড়াও যারা অন্যান্য পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা দিচ্ছ, যেমন পিএসসি আয়োজিত মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, এছাড়া পুলিশ সার্ভিসের কনস্টেবল যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ইভেন এসএসসি আয়োজিত যে সমস্ত পরীক্ষা, যেমন সিএইচএসএল, সিজিএল, এই সমস্ত পরীক্ষা, এসএসসি এমটিএস এবং রেলওয়ের পরীক্ষাতেও এই কোর্সটা সমানভাবে তোমাদের হেল্প করবে। কিন্তু মেন টার্গেট আমরা ডাব্লিউবিসিএস কে ফোকাস করেই করেছি। এটা একটা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড কোর্স। তো ইন্ডিয়ান হিস্ট্রি যদি ডাব্লিউবিসিএস এ বলো, একটা খুব খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট বলা যেতে পারে। কেন বলা যেতে পারে? কারণ যদি আমরা দেখি ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার লেভেলে তাদের টোটাল 200টা কোশ্চেন থাকে প্রিলিমিনারিতে। তার মধ্যে 50টা কোশ্চেন শুধু আসে এই হিস্ট্রি থেকে, 25টা কোশ্চেন আসে অ্যানশিয়েন্ট আর মেডিভেল হিস্ট্রি থেকে, আর 25টা কোশ্চেন আসে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। যদিও অফিসিয়ালি পিএসসি 50টা কোশ্চেন দেওয়ার কথা বললেও আমরা বিগত বছরের প্রশ্নপত্রে দেখেছি কখনো কখনো প্রশ্নের সংখ্যা 50-এর বেশি হয়ে যায়। 54-55টা পর্যন্ত কোশ্চেন আমরা দেখতে পেয়েছি ডাব্লিউবিসিএস এর প্রশ্নপত্রে। তো এই জন্য এই কোর্সটার গুরুত্ব অপরিসীম। আমরা এমনভাবে পড়াবো আহ, যাতে এই ইন্ডিয়ান হিস্ট্রিটার কোনো ভয় তোমাদের না থাকে। এবার কিভাবে পড়াবো না পড়াবো সেটা এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি তারই একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার মনে হয় একটা কোর্স লঞ্চ হওয়ার সাথে সাথে সেই কোর্সটা সম্বন্ধে জানা, কি পাবে তোমরা সেই কোর্সটা থেকে, কিভাবে সেই কোর্সটা তোমাদের হেল্প করবে, সেগুলো বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো দেখা যাক। প্রথমে আমি আমার সম্বন্ধে একটা ব্রিফ দিয়েছি। আমার নাম অবশ্যই দেবার্ক নন্দী, আমি হিস্ট্রি এডুকেটর। আমি বিটেক করেছি ডাব্লিউবিউটি থেকে 2011 সালে। বর্তমানে আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি ইউএমআইএম গ্রুপে, জেনারেল স্টাডিজ ডিপার্টমেন্টে। সেখানেও আমার মেন সাবজেক্ট হিস্ট্রি। এছাড়া আমি 2017 সাল থেকে টাইম এডুকেশনের সাথে যুক্ত আছি অ্যাজ এ জেনারেল স্টাডিজ ফ্যাকাল্টি। আমি O2 একাডেমিয়া, ডাব্লিউবিসিএস এর একটা প্রিমিয়াম ইনস্টিটিউট, কলকাতা বেসড, তার সাথেও আমি যুক্ত আছি জানুয়ারি 2020 থেকে। এছাড়া আমি অন্যান্য কিছু ইনস্টিটিউশনে, যেমন এক্সিলেন্স এডুকেশন, আকশাদ ইনস্টিটিউশন, মাহিন্দ্রাস, কেরিয়ার পাওয়ার, এই সমস্ত ইনস্টিটিউশনের সাথেও যুক্ত ছিলাম। এবার দেখা যাক কোর্সটা। অবশ্যই ইন্ডিয়ান হিস্ট্রি উইথ ডিটেল ডিসকাশন অ্যান্ড মাইন্ড ম্যাপিং। এবং মাইন্ড ম্যাপিং কথাটা কেন আমি এখানে অ্যাড করেছি, সেটা আমার মনে হয় বলা গুরুত্বপূর্ণ। কারণ এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। মাইন্ড ম্যাপিং এমন একটা জিনিস, আমরা দেখেছি যখন আমরা হিস্ট্রির ক্লাস করি বা বিভিন্ন স্টুডেন্টদের সাথে হিস্ট্রি নিয়ে আলোচনা করি, তখন স্টুডেন্টদের একটা অভিযোগ থাকে যে স্যার, এত সাল কি করে মনে রাখবো, এত ঘটনা কি করে মনে রাখবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমার মনে হয় এই মাইন্ড ম্যাপিং যদি ঠিক মতো করে করা যায়, তাহলে ইন্ডিয়ান হিস্ট্রির যে সাল, তারিখ বা গুরুত্বপূর্ণ যে সমস্ত চুক্তি বা প্যাক্ট, এই যে জিনিসগুলো নিয়ে স্টুডেন্টের মধ্যে একটা মানে ভয় কাজ করে, সেটা আর থাকবে না। এবং এটাই হলো এই কোর্সের গুরুত্ব। কারণ দেখো, সত্যি কথা বলতে বই সবার কাছে থাকে এবং বই পড়াটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। কিন্তু তার সাথেও যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম, তাই তোমাকে স্ট্র্যাটেজি করতেই হবে। স্ট্র্যাটেজিটাই হলো শেষ কথা। বই তো পড়তেই হবে, কিন্তু ডাব্লিউবিসিএস মানে হলো দ্য এক্সাম অফ রিটেনশন, রিকলিং। আমরা কতটা মনে রাখতে পারছি, আমরা যতটা পড়ছি তার 100% আমরা পরীক্ষা হলে গিয়ে দিয়ে আসতে পারছি কিনা। পড়াশোনা তো সবাই করে, কিন্তু 100টা কোশ্চেনের মধ্যে
দেখা যায় অনেকে 70টা কোশ্চেনে অ্যান্সার দিতে পেরেছে, অনেকে 80টা, কেউ কেউ 90টা পর্যন্ত কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিচ্ছে। এর একটাই কারণ, পড়তে তো হবেই, অসংখ্যবার পড়তে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার সাথে সেই পড়াটাকে মাথাতেও রাখতে হবে। তো মাইন্ড ম্যাপিং যদি আমরা ঠিকমতো করে করতে পারি, লজিক্যালি যদি ইন্ডিয়ান হিস্ট্রি পড়া যায়, তাহলে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখা যাক। এক্সপেক্টেড অডিয়েন্স সম্বন্ধে আমার নতুন করে বলার কিছু নেই, অবশ্যই এটা একটা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড কোর্স, ডাব্লিউবিসিএস এর উপর বেস করেই তৈরি, তাই ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসরাই হলো মেন এক্সপেক্টেড অডিয়েন্স। এছাড়াও অন্যান্য যে সমস্ত স্টেট সিভিল সার্ভিসেস হয়, কারণ অবশ্যই ইন্ডিয়ান হিস্ট্রির গুরুত্ব অপরিসীম, প্রতিটা স্টেট বিসিএস পরীক্ষাতেই এটা সম্বন্ধে, এটা থেকে কোশ্চেন করা হয়, সেটা বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশন, ইউপিপিএসসি, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, সে যাই হোক না কেন। সো তোমরা যদি অন্যান্য কোনো স্টেট সিভিল সার্ভিসে অ্যাপিয়ার করো, সেখানেও এই কোর্সটা যথেষ্ট উপযোগী হবে বলে আমার মনে হয়। এছাড়া অন্যান্য ডাব্লিউবিপিএসসি কন্ট্যাক্ট যে সমস্ত এক্সামগুলো, সেগুলোর লিস্ট তোমরা দেখেছো। অন্যান্য স্টেট জব যেমন পুলিশ সার্ভিস, এক্সাম কন্ডাক্টেড বাই এসএসসি আরআরবি, সবাই এই কোর্সটা থেকে যথেষ্ট হেল্প পাবে। নাও, হোয়াট শুড উই লার্ন? আমরা এখান থেকে কি শিখবো? অবশ্যই জানি যে আমরা এই কোর্সটা মেনলি করছি ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে, কারণ যে সমস্ত এক্সামস গুলো আমি তোমাদের বললাম, সবকটাতেই সিলেবাস কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি। তো ইন্ডিয়ান হিস্ট্রির ডিভিশনটা অবশ্যই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রিকে। নাম্বার ওয়ান হলো অ্যানশিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন ভারত। নাম্বার টু হলো মেডিয়েভাল হিস্ট্রি, মধ্যযুগের ভারত। আর নাম্বার থ্রি হলো মডার্ন হিস্ট্রি, আধুনিক ভারত। আমরা জানি ভারতের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা হয়, তো আমরা ডিটেল স্টাডি করব এই তিনটে ভাগ সম্বন্ধে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন আমাদের কোর্সের, হোয়াই ইউ উইল জয়েন দিস কোর্স। কি এমন এক্সট্রা তুমি পাবে এই কোর্স থেকে, কিসের ওপর আমরা বেশি ফোকাস করছি? 1 নম্বর পয়েন্টটা দেখো, we will provide you step by step guidance to aspirants for understanding the concept of the subject. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই আমি এটাকে হাইলাইট করেছি। দেখো, এখনো পর্যন্ত আমার অনেক স্টুডেন্ট আমাকে বলে এসছে, স্যার হিস্ট্রি মানে, ইতিহাস মানে তো কোনো একটা পড়া মুখস্থ করা, আর সেই অনুযায়ী সেটাকে গিয়ে বমি করে দেয়া হলে। কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলতে চাই যে হিস্ট্রি কিন্তু একটা কনসেপচুয়াল সাবজেক্ট। হিস্ট্রি কিন্তু কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। মেবি হয়তো আমাদের স্কুল লেভেলে আমাদের তখন অতটা আমরা ম্যাচিওর থাকি না, বা অনেক জিনিস আমরা বুঝতে পারি না, বা হিস্ট্রির একটা ঘটনার পেছনে কি পলিটিক্স কাজ করে, কি ডিপ্লোমেসি কাজ করে, সেগুলো আমরা বুঝতে পারি না বলে আমাদের মুখস্থ করতে হয়। কিন্তু এখন যা পরিস্থিতি, এখন আমাদের যে লেভেলের ম্যাচুরিটি, তাতে আমাদের হিস্ট্রির কনসেপ্টগুলো বুঝতে হবে। আর কনসেপ্ট যখন তুমি একবার আয়ত্ত করতে পারবে, তখন আর হিস্ট্রি মুখস্থ করতে হবে না। কিভাবে কনসেপচুয়াল জিনিসগুলো আসবে, কিভাবে লিঙ্ক আপ করা যাবে, সেগুলোই আমি কিছু কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। মাইন্ড ম্যাপিং অফ দ্য সাবজেক্ট অ্যান্ড লিঙ্ক আপ দ্য ফ্যাক্টস উইথ লজিক। মাইন্ড ম্যাপিং সম্বন্ধে আমি অলরেডি বলেছি, এবং লিঙ্ক আপ দ্য ফ্যাক্টস মানে হলো ইতিহাসে একটার সাথে একটা ঘটনা কিন্তু যুক্ত। মানে একটি ঘটনাকে যদি তুমি আর একটা ঘটনার সাথে কম্পেয়ার করো, তুমি বুঝতে পারবে কি সুন্দর একই সুতো দিয়ে বাঁধা একটার পর একটা ঘটনা। এই জন্যই ইতিহাসটাকে আমরা ক্রোনোলজিক্যালি পড়াশোনা করার চেষ্টা করব। কারণ প্রথমেই তুমি যদি মহাত্মা গান্ধী সম্বন্ধে পড়ো, মহাত্মা গান্ধীর আগে কি কি হয়েছে ভারতের ইতিহাসে সেটা যদি না জানো, তাহলে মহাত্মা গান্ধীর গুরুত্বটাও বোঝা যাবে না। তাই জন্য ক্রোনোলজিক্যালি একটার সাথে একটা ঘটনা কিভাবে জড়িত আছে, সেগুলোকেও আমরা কনসেপচুয়ালি পড়াশোনা করব। তাতে কিন্তু আমাদেরই লাভ। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা লিঙ্ক করছি, বা মাইন্ড ম্যাপিংও বলতে পারো এই ক্ষেত্রে, ডিপ্লোমেসি অফ দ্য কিং। সে সমস্ত আমাদের ঐতিহাসিক যে সমস্ত রাজা সম্রাটরা ছিলেন, তাদের ডিপ্লোমেসি নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। এবং তার মধ্যে আমি যেটা উদাহরণ দিয়েছি, ডিপ্লোমেসির তো অনেক ভাগ হয়, একটা হলো ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস। তোমরা জানবে প্রাচীন যুগে যখন মগধ সাম্রাজ্য তৈরি হয়েছিল, সেই সময় যে মগধের রাজা ছিলেন বিম্বিসার, মানে তিনি অ্যাকচুয়ালি মগধের যে প্রথম
রাজবংশ বলতে পারো, হর্ষঙ্ক ডাইনাস্টি, সেই ডাইনাস্টির ফাউন্ডার ছিলেন। তো তিনি ভারতবর্ষে প্রথম সেনা নিয়ে এসেছিলেন। সেনার যে কনসেপ্ট স্ট্যান্ডিং আর্মি, সেটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন ইন্ডিয়াতে বিম্বিসার। তাই জন্য তাকে শ্রেণিক একটা উপাধিও দেওয়া হয়েছিল। কিন্তু তার সাথে বিম্বিসার খুব ইন্টেলিজেন্ট ছিলেন, তিনি যথেষ্ট ডিপ্লোম্যাটিকও ছিলেন। তিনি জানতেন তার কিছু কিছু লিমিটেশনস। সেই সময় মগধ ছাড়াও আরো কিছু কিছু ইম্পর্টেন্ট জনপদ ছিল, যেগুলোকে আমরা ষোড়শ মহাজনপদ বলি। তো তার মধ্যে তিনি জানতেন যে বৈশালী বা কোশল এই জায়গাগুলোকে যুদ্ধ করে অধিকার করা তুলনামূলক কঠিন। তাই তিনি বৈবাহিক যে সম্পর্ক, মানে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস করেছিলেন। কোশালের রানী কোশালা দেবীকে তিনি বিবাহ সূত্রে তিনি বিয়ে করেছিলেন, এবং তার সাথে আহ বৈশালীর যে চেলনা, তাকেও তিনি বিয়ে করেছিলেন। কারণটা কি ছিল? কারণটা হলো এটাই যে বিয়ে যদি তিনি করেন, তিনি যদি বিবাহ বন্ধনে তাদের সাথে আবদ্ধ হন, তাহলে অটোমেটিক্যালি সেই জায়গাগুলো তার কাছে চলে আসবে। এবং এইভাবে দেখা যাচ্ছে, যদিও বৈশালী বলো, আহ, কোশল বলো, এগুলো অজাতশত্রুর সময় মগধের অন্তর্ভুক্ত হয়েছিল, তবুও এর প্রাথমিক কাজটা কিন্তু বিম্বিসার সেরে রেখেছিলেন। এরপরে আমরা যে সেকেন্ড এক্সাম্পলটা দিয়েছি, এটা দেখেই বোঝা যাচ্ছে আমরা অশোকের একটা এক্সাম্পল দিয়েছি, সরি, সম্রাট আকবরের একটা এক্সাম্পল দিয়েছি। যোধা আকবর অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট, হয়তো তোমরা এই সিনেমা বা সিরিয়ালও দেখেছো, কিন্তু মোদ্দা কথা যেটা বুঝতে হবে সেটা হলো হলদিঘাটের যুদ্ধর পরে আকবর কিন্তু বুঝেছিলেন যে রাজপুতানা, মেবার, চিতোর, এই অংশগুলো, এই জায়গাগুলোকে দখল করা মুঘলদের পক্ষে একটা খুবই কঠিন কাজ। তাই জন্য তিনি কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সে গিয়েছিলেন। একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো, এখনো একজন হিন্দুর সাথে একজন মুসলমানের বিয়েটা আমাদের সমাজে কিন্তু একটা খুব কঠিন বিষয়। সেই সময়ে দাঁড়িয়ে অত একটা ইতিহাসের মানে সময়, মানে আমি বলতে চাই সেটা মধ্যযুগের ভারত, সেই সময় আকবরের পক্ষেও কিন্তু সেটা যথেষ্ট কঠিন ছিল। কিন্তু আকবর তার লিমিটেশনসটা জানতেন। আকবর জানতেন যে কোন জায়গায় যুদ্ধ করে জেতাটা খুব কঠিন। সেই জন্য তিনিও কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সে গিয়েছিলেন। এই ডিপ্লোমেসি গুলো যদি আমরা কানেক্ট করতে পারি, একটার সাথে একটা যদি ঘটনাকে আমরা লিঙ্ক আপ করতে পারি, তাহলে কিন্তু ইতিহাসটা আবার আমাদের জন্য সোজা হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন দেখো, আমি রবি রিভারের একটা এক্সাম্পল দিয়েছি। অবশ্যই জানি রবি একটা ইম্পর্টেন্ট রিভার। এবার যদি আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দেখি, 1921 সালে প্রথম আইভিসির যে সাইটটা আবিষ্কার হয়েছিল বা ডিসকভার হয়েছিল, সেই সাইটটার নাম হলো হরপ্পা। তাই জন্যই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে অনেকেই হরপ্পান সিভিলাইজেশনও বলেন। তা হরপ্পান সিভিলাইজেশনে এই হরপ্পা যে শহরটি, যেটা 1921 সালে দয়ারাম সাহানি এক্সক্যাভেট করেছিলেন, তো সেই শহরটাও ধারেও কিন্তু রবি নদী রয়েছে। এরপরে আমি নেক্সট তার সাথে কানেক্ট করেছি ব্যাটেল অফ 10 কিংস বা 10 রাজার যুদ্ধ, যেটা অবশ্যই রবি নদীর রবি নদীর তীরেই হয়েছিল, যেখানে আমরা দেখব ভারত ট্রাইব জয়যুক্ত হবে। আর এই যুদ্ধটাও কিন্তু ঋগ্বেদে এর উল্লেখ রয়েছে। তাহলে দেখো, রবি নদীকে বেস করে আমরা দুটো ঘটনাকে কিভাবে কানেক্ট করলাম। তার সাথে অবশ্যই যদি বর্তমান আমরা দেখি, লাহোর খুব একটা ইম্পর্টেন্ট শহর পাকিস্তানের। অবশ্যই প্রভিন্সটার নাম হলো ওয়েস্টার্ন পাঞ্জাব। তো সেই শহরটাও কিন্তু রবি নদীর তীরে আছে। অর্থাৎ লাহোর কোন নদীর তীরে আছে এটাকে একটা স্ট্র্যাটেজি হিসেবে যদি তুমি কাউন্ট করো, 10 রাজার যুদ্ধ আর হরপ্পা শহর দুটোই রবি নদীর তীরে হয়েছে, এটাকে যদি তুমি কানেক্ট করো, এইভাবে মাইন্ড ম্যাপিং করে 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 আমরা অনেক ইনফরমেশনকে রিকালেক্ট করতে পারি। আমি জাস্ট দুটো এক্সাম্পল দেখালাম ব্যাপারটা বোঝানোর জন্য। এরপরে যখন আমরা কোর্স স্টার্ট করব, তখন দেখবে প্রতিটা ইতিহাসের ঘটনাকে আমরা কিভাবে মাইন্ড ম্যাপ করব। নেক্সট আমি যেটা বলেছি, লিঙ্ক আপ দ্য হিস্ট্রি উইথ টাইম লাইন। অবশ্যই এটা একটা সায়েন্টিফিক মেথড টু রিকালেক্ট দ্য ইনফরমেশন। টাইম লাইন কথাটার মানে হলো একটার সাথে একটা ঘটনা কিভাবে জড়িয়ে আছে। গান্ধীজি 1915 সালে সাউথ আফ্রিকা থেকে ভারতে এলেন, রাইট? এবার যেদিন এলেন
সেই দিনটাই কিন্তু এখন প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তার মানে দেখো, হিস্ট্রির সাথে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে একটা লিঙ্ক আপ করার চেষ্টা করলাম। এরপর গান্ধীজি যখন এলেন, তখন পরপর যে সমস্ত ঘটনাগুলো হয়েছে সেগুলো টাইম লাইন সূত্রে বাঁধা। চম্পারণ সত্যাগ্রহ অবশ্যই তার প্রথম আন্দোলন। এরপর যদি একটা বড় ঘটনা হিসেবে দেখি, চম্পারণ, আহমেদাবাদ মিল স্ট্রাইক, খেদা সত্যাগ্রহ, অবশ্যই এগুলো পরপরে ঘটেছে। কিন্তু তার সাথে আমি কিভাবে টাইম লাইনে লিঙ্ক আপ করতে পারি, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিই। বোঝার চেষ্টা করো। 1914 থেকে 1919, এই 6 বছর হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, এবং যথারীতি ব্রিটিশরা বিভিন্ন জায়গাতেই লোভ দেখায় যে দেখো তোমরা বিভিন্ন দেশকে, যেমন ধরো যে সমস্ত ইসলাম ধর্মাবলম্বী দেশগুলো ছিল যেখানে খলিফাদের বলা হয় যে আপনারা থাকুন আমাদের সাথে, তাহলে ভবিষ্যতে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবে তখন আপনাদেরকে আমরা এই পাইয়ে দেব, এরকম একটা কিছু বলা হয়েছিল। তো তারপর দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু খলিফাদের কোনো উন্নতি হয়নি, উল্টে তাদেরকে অনেকভাবে হিউমিলিয়েটও করা হয়, অনেকভাবে অপমানও করা হয়। যার জন্যই কিন্তু এই খলিফাদের অপমান সহ্য করতে না পেরে আমাদের এখানে শুরু হয় খিলাফত আন্দোলন। আবার ঠিক সেই একই সময় আমরা জানি জালিয়ানওয়ালাবাগের যে ঘটনা ঘটেছিল 1919 সালের 13ই এপ্রিল, তারপর আমাদের দেশেও কিন্তু একটা, সমগ্র ভারতে একটা আন্দোলনের পরিস্থিতি গড়ে উঠছিল। এবং সেই সময় যখন অসহযোগ আন্দোলন হবে, গান্ধীজি কিন্তু অসহযোগ আন্দোলনের সাথে এই খিলাফত আন্দোলনকে মার্চ করে দিয়েছিলেন, কারণ তিনি দেখেছিলেন যে হিন্দু আর মুসলিমকে ইউনাইটেড করার এটা একটা উপায়। তাহলে দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময়টা যদি তোমরা মনে রাখতে পারো, অটোমেটিক্যালি সেখান থেকে তোমরা খিলাফত আন্দোলন কবে হয়েছিল এবং অসহযোগ কবে আন্দোলন আন্দোলন কবে হয়েছিল, দুটো সালটাকেও মনে রাখতে পারবে। এইটাকেই বলা হয় লিঙ্ক আপ। একটা ঘটনার সাথে একটা ঘটনা কিভাবে জড়িয়ে আছে। এইভাবে আমরা এগিয়ে যাব, এইভাবে আমরা পড়াশোনা করব। এটা একটা সায়েন্টিফিক মেথড, এবং ট্রাস্ট মি, যখন কোর্স শেষ হবে তখন তোমরা বুঝতে পারবে এটা কতটা এফেক্টিভ। এবার আমি সবসময় বলি যে আমার কোর্স কেন লঞ্চ করবে সেটা তোমাদের বুঝতে হবে। আমার কোর্স যেটা আমরা লঞ্চ করছি সেটা কেন পড়বে, সেটা নিয়ে কেন আমরা পড়াশোনা করব। কারণ ইতিহাসটা হলো একটা কনসেপচুয়াল সাবজেক্ট। তুমি যতই বই পড়ো, যতই নোট বই পড়ো, এই কনসেপ্টগুলো তোমাকে আয়ত্ত করতে হবে। তারপর তুমি যে কোনো বই পড়ো। তোমার যদি মনে হয় যে আমাদের দেওয়া নোট ছাড়াও তোমরা এক্সট্রা স্টাডি করবে, ফার্দার স্টাডি করবে, সেটাও করতে পারো, কিন্তু কনসেপ্টটা আয়ত্ত করাটা মাস্ট। নেক্সট পয়েন্ট আমি বলছি, হিস্ট্রি উইথ ম্যাপ। অর্থাৎ আমাদের মধ্যে একটা ধারণা আছে ম্যাপ মানেই হলো জিওগ্রাফি, জিওগ্রাফির সাথে নাকি ম্যাপের রিলেশন থাকে, কিন্তু হিস্ট্রির সাথে যে ম্যাপটা কতটা জড়িত সেটা আমরা না পড়লে বুঝতে পারবো না। যেমন ধরো, মৌরিয়ান ডাইনাস্টি বা এম্পায়ারের যে ম্যাপটা দিয়েছি, তার থেকে বোঝা যাচ্ছে যে যদিও যে মৌর্য সাম্রাজ্যটা, তারা সেটা পাটলিপুত্র, বৈশালী বা এই ইস্টার্ন পাস্ট, যে পাসটা ভারতের, যে পূর্ব ভারত যেটা আমরাকে বলি ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, সেইখানে আবদ্ধ ছিল না। দেখো, বিন্দুসারের সময় কিন্তু সেই টেরিটরিটা এক্সটেন্ডেড হয়েছিল। কতটা হয়েছিল? অলমোস্ট ডেকান ছাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মাইসোর অব্দি এক্সটেন্ডেড হয়ে গেছে। মানে বর্তমান ভারতে দেখতে গেলে শুধু কেরালা আর তামিলনাড়ুর কিছুটা অংশ ছাড়া দক্ষিণ ভারতটা কিন্তু পুরোটাই প্রায় মৌর্যদের দখলে চলে গিয়েছিল। এবার যদি দেখি পশ্চিম ভারত, সেখানেও কিন্তু আমরা দেখছি সবটা ওরা দখল করে ফেলেছিল। এবার উত্তর ভারতের এই অঞ্চলটায় কিন্তু আলেকজান্ডার যখন ধননন্দের সময় তিনি অ্যাটাক করেছিলেন, তখন কিন্তু এই জায়গাটা তিনি দখল করে ফেলেছিলেন। আমরা জানি অম্বিকে তিনি পরাজিত করেছিলেন, এরপর পুরুকেও তিনি পরাজিত করেছিলেন। তো এই উত্তর পশ্চিম ভারত মানে নর্থ ওয়েস্টার্ন যে ইন্ডিয়াটা, সেটা কিন্তু আলেকজান্ডারের দখলে ছিল, এবং আলেকজান্ডারের যারা সেনা, তারা এই পূর্ব দিকে আসার আর তাদের ক্ষমতা ছিল না। কারণ আমরা জানি সেই সময় নন্দরা, মানে যারা নন্দ ডাইনাস্টি, তারা মগধে রুল করছে। মগধ কোনখানে? অবশ্যই মগধ হলো বিহারের কাছে, রাইট? পাটলিপুত্র একই জায়গাতে, যেটা বর্তমানে গয়া, ওই জায়গাটাতে আছে মগধ। তো মগধ এখানে আছে,
আলেকজান্ডারের আর্মি অলমোস্ট পশ্চিম ভারত দখল করে, উত্তর পশ্চিম ভারত দখল করে, কিন্তু তারা চেয়েছিল যে তারা নন্দ ডাইনাস্টিতে অ্যাটাক করতে, কিন্তু তারা এতটাই উইক ছিল, বুঝতেই পারছো, গ্রিস বা ম্যাসিডন থেকে যখন তারা আসছে সেই সময় কোনো ট্রেন, প্লেন বা বাসের ব্যবস্থা ছিল না, ন্যাচারালি তাদেরকে পায়ে হেঁটে আসতে হয়েছে এবং তারা যথেষ্ট উইক ছিল। তাই জন্য এই জায়গাগুলো দখল করার পরে তারা আর ফার্দার পূর্ব ভারতের দিকে অগ্রসর না হয়, তারা আবার ফেরত চলে যায়। কিন্তু এই জায়গাটার দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে আলেকজান্ডার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সেলুকাস নিকেটারকে, যার দূত ছিলেন মেগাস্তিনিস। তো এই সেলুকাস নিকেটারের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যর কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য যখন কৌটিল্যর সাহায্যে ধননন্দকে পরাস্ত করে মৌর্য সাম্রাজ্যের উত্থাপন, সাম্রাজ্যটা শুরু হয়েছিল, সেই সময় তিনি যখন ফাউন্ডার ছিলেন, তার মনে হয়েছিল যে এই মৌর্য সাম্রাজ্যটাকে একটা এক্সটেন্ড করা উচিত। তখন কিন্তু তিনি এই জায়গাগুলো দখল করেছিলেন। সেলুকাস নিকেটারের সাথে যুদ্ধ হয়েছিল, সেলুকাস নিকেটার সেই যুদ্ধে পরাজিত হয়েছিল এবং ট্রিটি সাইন হয়েছিল, যে ট্রিটির সুবাদে এই জায়গাগুলো কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য দখল করে নিয়েছিলেন। তাহলে দেখো, মৌর্য সাম্রাজ্য যদি একটা ম্যাপ তোমাদের মাথায় থাকে, তাহলে দক্ষিণে বিন্দুসারের সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার, বিন্দুসারের সময় দক্ষিণে মাইসোর অব্দি মৌর্য সাম্রাজ্য তারা দখল করেছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য নিজে সেলুকাস নিকেটারকে পরাজিত করে একটি চুক্তি দ্বারা এই গোটা উত্তর পশ্চিম ভারতটাও তার দখলে এনেছিলেন। এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি এই ম্যাপটা আমরা মাথায় রাখতে পারি। এই জন্য হিস্ট্রি কিন্তু পুরোটাই ম্যাপের ওপর নির্ভরশীল। আমি আরেকটা ম্যাপ দিয়েছি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা ম্যাপ দিয়েছি এটা বোঝানোর জন্য। দেখুন, দেখো হরপ্পা কোন জায়গায় আছে, মহেঞ্জোদারো কোন জায়গায় আছে, অবশ্যই কালীবঙ্গন কোন জায়গায় আছে, কালীবঙ্গন কিন্তু আছে রাজস্থানে। এবার তুমি বলবে এই মুহূর্তে হরপ্পা তাহলে কোথায়, হরপ্পা অবশ্যই পাকিস্তানে আছে। দেখো, আমি যে ম্যাপটা দিয়েছি সেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাইট গুলো দিলেও ম্যাপটা যেটা ইউজ করেছি সেটা কিন্তু ভারতের ম্যাপ এই মুহূর্তে। এবার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কোথায়, অবশ্যই দেখো এইখান থেকে, এই জায়গাটা থেকে ইন্দাস রিভারটা বেরোচ্ছে, এটা হলো তিব্বতের মানস সরোবর, টিবেট। সেখান থেকে ইন্দাস রিভারটা অবশ্যই ভারতের মধ্যে দিয়ে প্রবেশ করছে জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে। এই নদীটা মানে ইন্দাস রিভার, এটা কিন্তু আস্তে আস্তে পাকিস্তানের দিকে যাচ্ছে করে ফাইনালি করাচি হয়ে, এখন বর্তমানে করাচি হয়ে এটা আরব সাগরের সাথে মিশে যাচ্ছে। কিন্তু এই যে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি গুলো, চেনাব, বিয়াস, সতলুজ, ঝিলাম, সেগুলো ট্রিবিউটারি মানে উপনদী, যে সমস্ত নদীগুলো বাইরে থেকে গিয়ে, অন্য জায়গা থেকে গিয়ে ইন্দাস নদীর সাথে মিশছে সেগুলোকেই বলে উপনদী। তো এই এন্টায়ার যে ইন্দাস ভ্যালিটা, মানে এই সমস্ত উপনদীগুলোর আহ, এবং ইন্দাস রিভার পুরোটা মিলিয়ে যে ইন্দাস ভ্যালি, সেখানেই কিন্তু এই শহরগুলো ছিল মেনলি। তো এই যে ছবিগুলো দেওয়া হয়েছে, যেমন ধরো কালীবঙ্গন এই মুহূর্তে রাজস্থানে, আবার যদি দেখো বনওয়ালি, বনওয়ালি এই মুহূর্তে আছে হরিয়ানাতে, রোপার আছে পাঞ্জাবে, আলমগীরপুর আছে ইউপিতে। এগুলো যদি আমরা ইন্ডিয়ার জায়গাগুলো বলি, যেমন ধরো ধোলাভিরা, সুরকোতোতা, এগুলো আছে রান অফ কচ্ছ বা কচ্ছের রনের কাছে, যেটা একটা গুজরাটের অংশ। আবার গুজরাটের যে কাথিয়াবাড়, সেখানে আছে লোথাল, রাংপুর। তাহলে এই ম্যাপটা দেখে যদি আমরা একটু পড়াশোনা করি, তাহলে কিন্তু অনেকটা সোজা হয়ে যাবে। যখন তোমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়বে, তখন পড়বে যে ওয়েস্টার্ন বাউন্ডারি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ছিল সুতকা গেন্দার বলে একটা জায়গা, যেটা অবশ্যই পাকিস্তানের বালুচিস্তানে আছে। এবার যদি তোমরা ম্যাপটা দেখো, দেখো এই পুরো ম্যাপের মধ্যে সবচেয়ে পশ্চিমে কোন স্থানটা পাচ্ছ, সবচেয়ে ওয়েস্টার্ন মোস্ট কোন জায়গাটা পাচ্ছ, দেখো ম্যাপ বলে দিচ্ছে অ্যান্সারটা হলো সুতকা গেন্দার, যেটা ইরানের খুব কাছে আছে, বালুচিস্তানে। অর্থাৎ যদি ম্যাপটা মাথায় থাকে, তাহলে কিন্তু এই উত্তরগুলো করা যাচ্ছে। আবার সেই একইভাবে যদি আমরা বলি পূর্বতম মানে ইস্টার্ন মোস্ট জায়গা কোনটা, দেখো ম্যাপ থেকেই আমি দেখতে পাচ্ছি অ্যান্সারটা হবে ইউপির আলমগীরপুর। অর্থাৎ ম্যাপটা যত তোমার মাথায় থাকবে, তত কিন্তু এই হিস্ট্রিটা মনে রাখা অনেকটাই সোজা হয়ে যাবে। তো ম্যাপ দেখে কিভাবে পড়তে হবে, ম্যাপটাকে কিভাবে মাথায় রাখতে হবে, কোন ম্যাপগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু সবই আমরা আমাদের এই কোর্সে ডিটেল ডিসকাশন করব। নেক্সট দেখা যাক হিস্ট্রি উইথ জিওগ্রাফি। বলা হচ্ছে যে ইতিহাস পড়তে গেলে তার আগে জিওগ্রাফিটাও পড়তে হবে এবং জিওগ্রাফিটা বুঝতে হবে। কিভাবে জিওগ্রাফির সাথে ইতিহাসের একটা লিঙ্ক আপ করা যাচ্ছে, আমি তার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। দেখো, ওয়াই সাউথ ইন্ডিয়া অ্যান্ড নর্থ ইন্ডিয়া হ্যাজ
ডিফারেন্ট কালচার। দেখো, এইটা সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই যে একটা নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়ার কালচারের মধ্যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আমরা খেয়াল করি। যদি দেখো, উৎসব পার্বণের দিক দিয়ে যদি বলি, সাউথ ইন্ডিয়াতে পোঙ্গল বা ওনাম, ওনাম যেমন কেরালা একটা বিখ্যাত উৎসব, এই উৎসবগুলো হয়, যে উৎসবগুলো আমরা কিন্তু নর্থ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া কোথাও দেখি না, এবং হলেও সেটা খুব অতি সামান্য হয়। আবার সেইভাবে দেখতে গেলে আমাদের এই তিনটে পার্টে, মানে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াতে যে ফেস্টিভ্যালগুলো আমরা সেলিব্রেট করি, যেমন ধরো দুর্গাপুজো, হোলি, দিওয়ালি, সেটা কিন্তু সাউথ ইন্ডিয়াতে খুব খুব অল্প হয়, এবং না হয় হয় না বললেই চলে। আবার যদি দেখো, ভাষার দিক দিয়ে বলি, যদি তুমি পাঞ্জাবি ভাষা শোনো, হিন্দি ভাষা শোনো, মারাঠি শোনো, উড়িয়া শোনো, তাহলে দেখবে এই ভাষাগুলোর সাথে কিন্তু একটা বাংলা ভাষার তুমি মিল খুঁজে পাবে। পাঞ্জাবি কোনো গান যদি শোনো, পাঞ্জাবি কোনো সিনেমা দেখো, বা পাঞ্জাবের ল্যাঙ্গুয়েজ, মারাঠি ল্যাঙ্গুয়েজ দেখো, একটা আইডিয়া করতে পারবে যে ওরা কি বলতে চেয়েছে। কিন্তু যখন তুমি দক্ষিণের ভাষাগুলো শুনবে, যেমন তামিল বলো, তেলেগু বলো, মালায়ালাম বলো, কান্নাড় বলো, তুমি তার এক বর্ণও বুঝতে পারবে না। তার মানেটা হলো সংস্কৃত, হিন্দি, বাংলা, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, গুজরাটি, এগুলো কিন্তু একটার সাথে একটা হলেও কানেক্টেড, কিন্তু দক্ষিণ ভারতের সাথে ভাষার কোনো মিল তুমি পাবে না। তো আমার বক্তব্য হলো, এই যে কালচারাল ডিফারেন্সটা কেন আসছে, যেই তুমি বিন্ধ্য পর্বতটাকে পার করে যাচ্ছ, বিন্ধ্য, সাতপুরা, নর্মদা, মোটামুটি এই তিনটে জিনিস একদম মাঝখানে আছে, আমি তো জানি। যদি আমরা এই ম্যাপটাকে একটু দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। তো এই বিন্ধ্য পর্বতকে তুমি যেই মানে পেরিয়ে আসছো, তুমি কিন্তু একটা কালচারাল ডিফারেন্স খেয়াল করবে। এবার এর কারণটা কি? এর কারণটা কিন্তু আমরা কোনো বইতেও দেখি না, খুব একটা লেখা আছে। যদি আমরা একটা এক্সাম্পল দিই, তুমি দেখো, আকবরের একটা ছবি আমি দিয়েছি, আলাউদ্দিন খলজি দিয়েছি, এবং সমুদ্রগুপ্ত একটা ছবি দিয়েছি। মেনলি প্রাচীন ভারত আর মধ্যযুগের ভারতে এই তিনজন রাজা কিন্তু দক্ষিণ ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলকও কিছুটা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তিনি খুব একটা সফল হয়েছিলেন বলে আমি মনে করি না। তো এই তিনজন কিন্তু যথেষ্ট সফল হয়েছিলেন। এবার এই তিনজন ছাড়া বাকি কোনো রাজা, সম্রাট দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হতে পারেননি। ন্যাচারালি দক্ষিণ ভারতটা দখল হয়নি বলে একটা কালচারাল যে এক্সচেঞ্জ, সেটা কিন্তু হয়নি। তুমি দেখো, দক্ষিণ ভারতের যে সাম্রাজ্যগুলো, যেমন ধরো চোল, পান্ডিয়া, পল্লব, এরা কিন্তু দক্ষিণ ভারতেরই সীমাবদ্ধ ছিল। এরা যেমন উত্তর ভারতের দিকে এগোতে পারেনি, ঠিক তেমন ভাবেই উত্তর ভারতের যে সমস্ত বড় বড় সাম্রাজ্য, তারাও কিন্তু দক্ষিণ ভারতে খুব একটা এগোতে পারেনি। এই যে তিনটে উদাহরণ ছিলাম, এগুলো এক্সেপশন। এবার কেন এগোতে পারেনি? এর একটাই কারণ, কারণ বিন্ধ্য, সাতপুরা, যদি দেখি এই ম্যাপটা, তাহলে একটু আইডিয়া হয়ে যাবে আমাদের। এই জায়গাটায় আছে মেনলি বিন্ধ্য, এইখানে আছে হলো নর্মদা নদী, মানে বিন্ধ্য আর সাতপুরার মাঝে হলো নর্মদা নদী, আর এইখান থেকে আছে হলো সাতপুরা। যদি একটা বোঝানোর চেষ্টা করি, যদিও আরেকটু ওপরে হবে, আমি জাস্ট একটা কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই তিনটে জায়গাকে ক্রস করে আসার মতো অ্যাডমিনিস্ট্রেশন এই তিনজন রাজা ছাড়া আর কারুর ছিল না। আবার ঠিক তেমন ভাবে দক্ষিণ ভারত থেকেও কারুর ছিল না এই তিনটেকে ক্রস করে উত্তর ভারতে যাওয়ার। তোমরা দেখবে পল্লব বংশ, চোল, যেগুলো আমি তোমাদের বললাম, সেগুলো কিন্তু কেউ কোনোটাই উত্তর ভারতে যে খুব একটা যা গেছে বা সাম্রাজ্য বিস্তার করেছে তেমনটাও নয়। তো ন্যাচারালি যেহেতু সাম্রাজ্য বিস্তার হয়নি, মানুষ একে অপরের সাথে সেইভাবে কমিউনিকেট করেনি, সেই জন্যই কিন্তু এই কালচারাল ডিফারেন্সটা থাকছে। অর্থাৎ এই জিওগ্রাফিক্যাল যে ম্যাপটা যদি তুমি মাথায় রাখো, তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হবে। নেক্সট আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, যেখানেও একটা জিওগ্রাফিক্যাল লজিকই আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। দেখো, WBCS এ মোস্ট প্রবাবলি 2020 সালে একটা কোশ্চেন এসেছিল যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম আইবিসির কোন সাইটে ছিল সবচেয়ে বেশি, মানে ইম্পর্টেন্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যান্সারটা অবশ্যই হবে ধোলাভিরা, ঠিক আছে? কিন্তু এটা জিনিস বুঝতে হবে, বইতে তো শুধু লেখা আছে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য বিখ্যাত হলো ধোলাভিরা, কিন্তু মুখস্থ কেন করব? দেখি না একটু লজিক্যালি যদি ব্যাপারটা বোঝা যায়।
দেখো, যদি ভারতবর্ষের ম্যাপ থাকো, তাহলে ধোলাবিরা জায়গাটা আছে, আমি রেড হাইলাইট করে দিয়েছি। এই জায়গাটা হলো অ্যাকচুয়ালি আছে হলো রান অফ কচ্ছে। এবার রান অফ কচ্ছ কি? দেখো, গুজরাটের এই দুটো পার্ট আছে। এই যে ওপরের পার্টটা না, এই ওপরের পার্টটাকে বলা হয় কচ্ছের রন। আর এই যে তলার পার্টটা, এই যে জায়গাটা, এই জায়গাটা, এটাকে বলে কাথিয়াবাড়। ঠিক আছে? এই তোমার কচ্ছের রন মানে রান অফ কচ্ছ যেটা আছে, এটাকে কচ্ছ উপত্যকা বলে, এটাকে কাথিয়াবাড় উপত্যকা বলে। এর মধ্যেই আছে হলো যে কচ্ছ উপসাগর। ঠিক আছে? তো যদি আমরা ম্যাপটা দেখি, তো এই যে কচ্ছের রনের এই যে জায়গাগুলো মানে রান অফ কচ্ছের মধ্যে যেটা পড়ছে মানে ধোলাভিরা, সুরকতদা, দেখো এখানে ইম্পর্টেন্ট নদী কিন্তু তেমন ছিল না। আচ্ছা, কেন ছিল না? কারণ যদি ম্যাপটা দেখি, আমি জাস্ট এখানে একটা ম্যাপ করার চেষ্টা করছি, জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য, আর কিছু না। যদি এরকম একটা হয় ভারতের ম্যাপ, জাস্ট একটা আইডিয়া, এই যদি হয়, এবার দেখো এই জায়গাটা অবশ্যই রাজস্থান। তো এই কচ্ছের রনটা কিন্তু রাজস্থানের থর মরুভূমির একটা এক্সটেনশন, মানে থর মরুভূমিটাই এক্সটেন্ডেড হয়ে রান অফ কচ্ছ হয়েছে। তো ন্যাচারালি এই জায়গাটাও কিন্তু একটা মরুভূমি অঞ্চল, এবং এখানেও নদ নদী কিছু থাকলেও সেটা তুলনামূলক কম। আমরা জানি যে যে কোনো সিভিলাইজেশন কখনোই জল ছাড়া সম্ভব নয়। যেমন দেখো, ইজিপসিয়ান সিভিলাইজেশন, আমি যদি কন্টেম্পোরারি সিভিলাইজেশন গুলো ডিসকাস করি, সমসাময়িক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে সিভিলাইজেশন গুলো ছিল, যেমন আমি যদি উদাহরণ বলি, একটা হলো ইজিপসিয়ান সিভিলাইজেশন, নীল নদের তীরে তৈরি। মেসোপটেমিয়ান সিভিলাইজেশন টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর ধারে হয়েছে, তৈরি হয়েছিল। সেইভাবেই আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু নদের তীরে, সিন্ধু নদ বা তার যে সমস্ত উপনদী তার ধারে তৈরি হয়েছিল। বুঝতে হবে তোমাদেরকে কেন নদীমাতৃক ছিল এই সমস্ত সভ্যতাগুলো। এর একটাই কারণ, যে সভ্যতা তখনই তৈরি হবে যখন কৃষিকাজ হবে। কারণ মানুষ তো না খেয়ে সিভিলাইজেশন করতে পারবে না, তাই না? তাই জন্য কৃষিকাজটা যেমন ইম্পর্টেন্ট, সেই সময় কিন্তু কোনো ইরিগেশন সিস্টেম ছিল না। এখন যে সমস্ত আমরা ক্যানেলস করি, ড্যাম করি, তাই তো, ইরিগেশন সিস্টেমটাকে আরো উন্নতি করার জন্য, তখন সেটা ছিল না। তাই জন্যই সিভিলাইজেশন কখনোই পসিবল নয় উইদাউট এগ্রিকালচার, এগ্রিকালচারও কখনো পসিবল নয় উইদাউট ওয়াটার। তাহলে এটাও একটা কনসেপ্ট। এই জন্যই সমস্ত যে সমস্ত সিভিলাইজেশন বা সভ্যতাগুলো তৈরি হয়েছিল প্রাচীন যুগে, সবগুলোই কোনো না কোনো নদীর ধারেই হয়েছিল। এবার সেই লজিকে যদি দেখো, ধোলাভিরার কাছে কিন্তু কোনো খুব ইম্পর্টেন্ট নদী তুমি পাবে না। তাই জন্য তাদেরকেও তো কৃষিকাজ করতে হবে। কারণ আলটিমেট আমি কি বলেছি, সিভিলাইজেশন কিছুতেই পসিবল নয় যদি আমরা কৃষিকাজ না করি, খাবার না পাই। তাই জন্যই ওয়াটারের যে স্কারসিটি, সেটাকে সেটা থেকে বেরিয়ে আসার জন্যই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধোলাভিরাতে একটা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়াটার রিজার্ভার সেগুলো হয়েছিল, যাতে আমরা জলটাকে রিজার্ভ করে রাখতে পারি। Water management system of Indus site Dholavira was strong due to the shortage of water, as it is a site which is located in Rann of Kutch, which is an extension of Thor Desert of Rajasthan. তাহলে যদি এই লজিকটা আমাদের মাথায় থাকে, তাহলে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম কোথায় হয়েছিল? যখন চারটে অপশন থাকবে, অপশন নাম্বার 1 হরপ্পা, অপশন নাম্বার 2 মহেঞ্জোদারো, অপশন নাম্বার সি কালিবাঙ্গান, অপশন নাম্বার 4 হলো অবশ্যই ধোলাভিরা। সেই ক্ষেত্রে অ্যান্সারটা যে ধোলাভিরা হবে, সেটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এইভাবে লজিক্যালি আমরা যদি পড়ি, যদি আমরা সেই জায়গাটার ভৌগোলিক যে ম্যাপটা, সেটা যদি মাথায় রাখি, তাহলে কিন্তু অনেক অ্যান্সার খুব ইজিলি দিয়ে যাওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। আমি তার একটা এক্সাম্পল দিলাম। মুখস্থ তো করতেই পারো, কিন্তু কত মুখস্থ করবে এটা আগে বুঝতে হবে। মুখস্থ করার থেকে যদি একটু লজিক্যালি পড়াশোনাটা করা যায়, যদি একটু জিওগ্রাফিক্যাল তার যে জায়গাটা কোথায় সেটা আছে, সেটা যদি একটু ম্যাপটা মাথায় রাখা যায়, বিশ্বাস করো 50% কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি দিয়ে দেওয়া যায়, মুখস্থ করার দরকার হয় না। আমি এটাই একটা এক্সাম্পল দিলাম। নেক্সট যদি আমরা আসি, অল চ্যাপ্টার্স উইল বি ফলোড বাই এমসিকিউ সিরিজ
which are extreme relevant. দেখো একটা জিনিস বুঝতে হবে, শুধু এমসিকিউ করে গেলে চলবে না, কি ধরনের এমসিকিউ আছে সেটা আগে তোমাদের বুঝতে হবে। ডাব্লিউবিসিএস এ যদি পরীক্ষাটা মাথায় রেখে বলি, পিএসসি কি ধরনের এমসিকিউ দিচ্ছে, ঠিক আছে? মাঝখানে কিছুদিন ধরে একটা কথা চলছিল বাজারে যে কৃষ্ণা রেড্ডির যে বইটা আছে, যেটা ম্যাকগ্রোয়েল পাবলিকেশন বার করে, তার এমসিকিউ গুলো করে গেলেই নাকি ডাব্লিউবিসিএস পরীক্ষায় বাজিমাত করা সম্ভব। কেন এই কথাটা এসেছিল তারও একটা কারণ আছে, কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষার মেন্সে কিছুদিন আগে এই কৃষ্ণা রেড্ডি বইটা থেকে প্রচুর কোশ্চেন তোলা হয়েছিল এবং সমস্ত স্টুডেন্টরা মনে করতে শুরু করলো যে কৃষ্ণ রেড্ডি পড়লেই তাহলে খেল খাতাম। কিন্তু তার পরের বারেই হলো দেখা গেল যে মানে যারা যে সমস্ত স্টুডেন্টরা এটা মনে করেছিল সেটা হয়ে গেল তাদের জন্য খুব শকিং, কারণ তার পরের বছর যে প্রশ্নপত্র পিএসসি বানিয়েছিল মেন্সে, সেখানে কিন্তু কৃষ্ণ রেড্ডি থেকে অতগুলো কোশ্চেন দেখা যায়। তাহলে কোনো বই থেকে নয়, এমসিকিউটা পড়তে হবে এক্সামটা কি ডিমান্ড করছে তার উপরে। তার জন্য তুমি কোনো বইও ফলো করতে পারো, কোনো সাইটও ফলো করতে পারো, জিকে টুডে মতো সাইটস যেগুলো আছে সেগুলো ফলো করতে পারো, অনেক সাইটস রয়েছে। কিন্তু তোমায় বুঝতে হবে তোমাকে এমসিকিউ লাইব্রেরি বানাতে চলবে না, কনসেপচুয়াল এমসিকিউ পড়তে হবে। তার মানেটা হলো কি ধরনের কোশ্চেন পিএসসি করছে সেটাকে রিড করতে হবে, এবং যখন তুমি ট্রেন্ড অ্যানালিসিসটা করতে পারবে যে পিএসসি কি ধরনের কোশ্চেন দিচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু তুমি নিজে থেকে এমসিকিউ প্র্যাকটিসটা ওইটার সাথেও লিঙ্ক আপ করতে পারবে। দেখো এমসিকিউ সিরিজ তো করতেই হবে, কিন্তু তোমাকে বুঝতে হবে পিএসসির এমসিকিউ আর এসএসসির এমসিকিউ এর মধ্যে ডিফারেন্স আছে। এমসিকিউ তো সবই, তুমি যদি এনটিপিসির পরীক্ষা দাও সেটাও এমসিকিউ, তুমি যদি এসএসসির পরীক্ষা দাও সেটাও এমসিকিউ, আবার তুমি যদি ডাব্লিউবিসিএস দাও সেটাও এমসিকিউ। কিন্তু ডিফারেন্সটা কি সেটা তোমায় বুঝতে হবে। এবং এখন যে ডাব্লিউবিসিএস এর ট্রেন্ডটা আমরা দেখছি সেটা কিন্তু খুব ইউপিএসসি সিভিল সার্ভিসের যে পরীক্ষা, তার যে প্রিলিমিনারি পরীক্ষা, সিএসসির যে প্রিলিমিনারি পরীক্ষা, তার সাথে কিছু মিল আমরা খুঁজে পাচ্ছি। তার মানে হলো এমসিকিউ এর ট্রেন্ড অ্যানালিসিস এবং সেই অনুযায়ী আমরা এমসিকিউ সলভ করব, সেটা বেশি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেটেড চ্যাপ্টার ওয়াইজ নোটস উইল বি প্রোভাইডেড অ্যান্ড কনসেপ্ট উইল হেল্প টু রিকালেক্ট দ্য ইনফরমেশন অফ দ্য নোটস। সো নোটস তো আমরা দেবই, কারণ নোটস তো একটা কোর্সের অঙ্গ। প্রতিটা চ্যাপ্টারের নোটস তোমরা পাবে এবং এমনভাবেই আমি নোটসটা বানানোর চেষ্টা করছি যাতে তোমাদেরকে আলাদা করে আর বেশি বই কেনার দরকার নেই। দেখো টেক্সট বই একটা আমি সবসময় রাখতে বলবো, কারণ বই ছাড়া কিছু সম্ভব নয়, বই পড়তেই হবে, বই ছাড়া কিছু উপায় নেই। কিন্তু তার সাথে যদি ইনফরমেশন গুলো আমরা একটু ইন্টিগ্রেট করে পড়তে পারি, তাহলে হয়তো মাইন্ড ম্যাপের সাহায্যে রিকালেকশনটাও সম্ভব। কারণ 10টা বই কিনে ফেললাম, কিন্তু দেখা গেল বইগুলো পড়লাম একবার করে এবং কিছুই মনে রাখতে পারলাম না, তার থেকে বোকামি তো কিছু হয় না। তাই বই অবশ্যই থাকবে, একটা বইকে আমরা টেক্সট বই হিসেবে রাখবো, পড়বো। তার সাথে এন্টায়ার নোটসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ, সেটাকে যদি তোমরা ঠিক মতো করে ফলো করতে পারো তাহলে আলাদা করে আর 10টা বই পড়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবে একটা বইকে 10 বার পড়াটাই আমাদের টার্গেট, 10টা বইকে একবার পড়া নয়। এবার যদি আমরা একটা কোর্সের মডিউলে আসি যে আমরা কি কি কভার করব, কতগুলো লেকচার থাকবে, তো আমি করেছি কি, আমাদের যে ইতিহাসের 3টে ভাগ মানে অ্যানশিয়েন্ট, মেডিভেল আর মডার্ন, সেটাকে 3টে মডিউলে ভাগ করে দিয়েছি। তো মডিউল 1 অবশ্যই অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। তো তাতে আমরা দেখছি প্রথমে প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি মানে হলো যে ইতিহাস যেখান থেকে শুরু হচ্ছে তার আগে যে যুগটা ছিল, প্রাচীন প্রস্তর যুগ, যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক যে লেজগুলো সমস্তগুলো, তার যে ডিসকাশনটা সেটা আমরা একটা লেকচারের থ্রু দিয়ে করব। কেন একটা লেকচার, কেন আমি যে কতগুলো লেকচার হবে এক একটা চ্যাপ্টারের ওপর সেটাও ডিপেন্ড করছে তার ইম্পর্টেন্সের ওপর। যদি তুমি দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই প্রি হিস্ট্রি থেকে কোশ্চেন আসে ম্যাক্সিমাম একটা বা দুটো, তো তার জন্য আমরা একটা লেকচারেই আমাদের প্রি হিস্ট্রি সিলেবাসটা কমপ্লিট করে নেব। আবার ঠিক সেইভাবে আইভিসি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে গুরুত্ব অনেক বেশি দেওয়া হয় সমস্ত পরীক্ষাতে, ডাব্লিউবিসিএস বলো, এসএসসি বলো, অন্যান্য যে পরীক্ষা আছে, তাই জন্য সেটাকেও আমাদেরকে একটু বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। তার জন্য 3টে লেকচার আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপর দিয়েছি। সেখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই যে লেকচার সিরিজগুলো রয়েছে তাতে কিন্তু
প্রতিটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে আমরা সেই চ্যাপ্টারের ওপর গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। যেমন প্রিহিস্ট্রি, আমরা ধরো যদি একটা 1 ঘন্টার ভিডিও হয়, তাহলে প্রথম আধ ঘন্টা 40 মিনিট আমরা একটা নোটসটা ডিসকাস করে নেব, যে আমি যে নোটসটা দেবো সেটা যে প্রিহিস্ট্রি কিভাবে হয়েছিল না হয়েছিল সবকিছু। তার ঠিক পরে মানে নেক্সট 15-20 মিনিট আমরা কিছু এমসিকিউ সলভ করবো। আবার যদি আইবিসির ক্ষেত্রে দেখি, প্রথম দুটো লেকচার আমি রাখবো পুরো ডিটেল ডিসকাশনের জন্য। সেখানে আমরা পুরো থিওরিটিক্যাল যে ডিসকাশনটা সেটা করে নেব। লাস্ট একটা লেকচারে আমরা কিন্তু মেনলি এমসিকিউ সলভ করব। এইভাবে আমরা করছি। তো তারপর ভেদিক সিভিলাইজেশন, বুদ্ধিজম, জেনিজম, মহাজনপদগুলো সম্বন্ধে আমরা পড়াশোনা করব। মগধ এম্পায়ার, অবশ্যই হর্ষঙ্ক ডাইনাস্টি, শিশুনাগ ডাইনাস্টি, নন্দ ডাইনাস্টি, এগুলো নিয়ে পড়াশোনা করব। এবং নন্দ ডাইনাস্টির সময় যখন আলেকজান্ডার ভারতবর্ষতে আক্রমণ করবে, তো তার সম্বন্ধে আলেকজান্ডার যে 19টা মাস ভারতবর্ষে ছিলেন, সেখানে তিনি কি কি যুদ্ধ করেছিলেন, ব্যাটেল অফ ইদাসপিস, ঠিক আছে, তারপর অম্বির সাথে যে যুদ্ধ, সেই পুরোটাই চলে আসছে দুটো লেকচারের মধ্যে। এরপর মৌরিয়ান ডাইনাস্টি, একটা খুব ইম্পর্টেন্ট মৌর্য সাম্রাজ্য, সেখানে আমরা 3টে লেকচার দিয়েছি, কারণ এখানে অনেক কিছু পড়াশোনা করতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থশাস্ত্র, মানে সেই সময় যে বিখ্যাত বই ছিল চাণক্যর অর্থশাস্ত্র, সেটা সম্বন্ধে একটু পড়বো। চাণক্য কিভাবে হেল্প করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে এই ধননন্দকে হারাবার জন্য, সেটা অবশ্যই বিশাখ দত্তর মুদ্রা রাক্ষসে তার একটা ডিটেল ডেসক্রিপশন আছে, সেটা সম্বন্ধে আমরা একটু দেখবো। মৌরিয়ান ডাইনাস্টি একটা বিশাল ডাইনাস্টি, চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে পড়াশোনা করব, বিন্দুসার সম্বন্ধে পড়বো। তারপর অবশ্যই অশোক, এটা তো একটা ইম্পর্টেন্ট জায়গা ভারতবর্ষের ইতিহাসে। অশোকের প্রথমে সাম্রাজ্য বিস্তার এবং তারপর অবশ্যই তার যে ধাম্মা, তার যে ইনস্ক্রিপশনস গুলো, এডিক্টস গুলো, সেগুলো সম্বন্ধে আমরা একটা ধারণা করব। তাই জন্য 3টে লেকচার আমরা রাখছি মৌরিয়ান ডাইনাস্টির ওপরে। তারপর অবশ্যই কিংডমস আফটার মৌরিয়ান ডাইনাস্টি, যেমন ইন্দো ব্যাকট্রিয়ানস যারা আসবে, শকার যারা আসবে, এবং তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কুষাণ, তো সেইগুলো সম্বন্ধে পড়াশোনা করতে হবে। তারপর এইভাবে গুপ্ত ডাইনাস্টি, যেটাও একটা মৌরিয়ানদের ইকুইভ্যালেন্ট, মানে মৌর্যদের বলতে পারো একদম সমান গুরুত্বপূর্ণ একটা ডাইনাস্টি হলো গুপ্ত ডাইনাস্টি, সেটা সম্বন্ধেও 3টে লেকচার আমরা রাখছি। এছাড়া দক্ষিণের সঙ্গম এজ, আদার যে সমস্ত ডাইনাস্টি গুলো রয়েছে, চালুক্য আমরা জানি, রাষ্ট্রকূট, এগুলো সম্বন্ধে একটু পড়াশোনা করব। এবং লাস্টে একটা লেকচার আমরা গোটাটা রাখছি হলো ওভারঅল এমসিকিউ এর ওপরে, মানে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করবে তার এমসিকিউ, তারপর আবার একটা ওভারঅল এমসিকিউ। মানে ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যদি 3টে লেকচার থেকে 2টো লেকচার হবে ডিটেল ডিসকাশন, একটা হবে এমসিকিউ। মৌরিয়ান ডাইনাস্টি 3টে লেকচার, 2টো লেকচার হবে ডিটেল থিওরিটিক্যাল ডিসকাশন, একটা লেকচার এমসিকিউ। অর্থাৎ এমসিকিউ সিরিজ তো পুরো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ থাকছেই, তার সাথে আবার নর্মাল যখন আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি শেষ করছি, সেখানেও একটা ওভারঅল এমসিকিউ রাখবো একটা গোটা লেকচারের ওপর। তার মানে এখানে 2 রকম পড়াশোনা, এক হলো নোটস আমি দেব যেটা পরীক্ষায় কাজে লাগবে, দ্বিতীয়ত হলো কনসেপ্ট আমি দেব যেটা ওই নোটসটা পড়ে মনে রাখতে সাহায্য করবে, তৃতীয়ত হলো এই প্রতিটা চ্যাপ্টার থেকে কি ধরনের এমসিকিউ আসে সেটাও আমি দিয়ে দেবো। অর্থাৎ এই এমসিকিউ যদি তোমরা খাতায় তুলে নাও, চ্যাপ্টার ওয়াইজ একটা এমসিকিউ এর লিস্ট তোমাদের কাছে চলে আসবে, তার সাথে ডিটেল নোট অ্যালং উইথ মাইন্ড ম্যাপিং। তো এইভাবে আমি মডিউল 2 তে রেখেছি মেডিভেল হিস্ট্রিকে, যেখানে আমরা পাল বংশ বাংলার, সেন বংশ, সেগুলো সম্বন্ধে একটা একটা করে লেকচার রেখেছি। এরপর যে আরবরা ভারতবর্ষ যে দখল করবে, আরব কনকেস্ট অফ সিন্ধ অ্যান্ড তুর্ক ইনভেশন, সেটা সম্বন্ধে একটা লেকচার আছে। তারপর অবশ্যই যে দিল্লি সুলতানেট, যেটা তো অবশ্যই মধ্যযুগের একটা স্তম্ভ বলা যেতে পারে, দিল্লি, আর একটা স্তম্ভ হলো মুঘল এম্পায়ার, সেগুলো সম্বন্ধে আমরা পড়াশোনা করব। সুলতানেট পিরিয়ডে যে বেঙ্গল, মানে হুসেন শাহী, ইলিয়াস শাহী বংশ, সেগুলো নিয়েও পড়াশোনা করবো, কারণ ডাব্লিউবিসিএস এ শুধু দিল্লি সুলতানেট পড়লে হবে না, সেই সময় বাংলায় কি চলছিল সেটাও দেখা দরকার। তো অবশ্যই এগুলোও আসবে। এর সাথে বিজয়নগর এম্পায়ার, বাহামুনি, সুফি আন্দোলন, ভক্তি আন্দোলন, লেটার মুঘল এম্পায়ার, মারাঠা, শিখ, সবকিছুই আমরা মেডিভেল হিস্ট্রির আন্ডারে পড়ে নেব। আর তারপর অবশ্যই জাস্ট অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে যেমন ছিল প্রতিটা চ্যাপ্টার সাথে সাথে যেমন এমসিকিউ সলভ হবে চ্যাপ্টার ওয়াইজ, তারপর গোটা মেডিভেল হিস্ট্রিটা নিয়েও আমরা একটা লেকচার রাখবো। লেকচারের সংখ্যাটা এই ক্ষেত্রে এমসিকিউ টেস্টের ক্ষেত্রে 2টো হয়ে যেতে পারে, মানে তোমরা যেমন চাইবে
সিচুয়েশন যেটা ডিমান্ড করবে আমরা সেটাই দেবো। ঠিক আছে, এই জন্য আমি নোটসে মেনশনও করে দিয়েছি, অল চ্যাপ্টার্স উইল বি ডিসকাসড ইন ডিটেল অ্যালং উইথ এমসিকিউ অ্যান্ড দেন ওভারঅল সেপারেট এমসিকিউ টেস্ট উইল কভার দ্য হোল। এটা অ্যানশিয়েন্টের একটা মেডিভেল হিস্ট্রি হবে। তো টোটাল লেকচার অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে থাকছে 27টা, আর এটা মেডিভেল হবে, মেডিভেল থেকে হবে 22টা। তো নেক্সট যদি আমি দেখি, হয়তো আমাদের ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ যদি তোমরা প্রিলিমসে দেখো 25টা কোশ্চেন বলা থাকলেও এখান থেকে প্রায় 40টা কোশ্চেনের কাছাকাছি আমরা দেখেছি, এবং মেন্সে 100টা কোশ্চেনের মধ্যে 70 থেকে 80টা কোশ্চেন কখনো কখনো দেখেছি আমরা শুধু এই মডার্ন হিস্ট্রি থেকে আসতে। তাই জন্য ন্যাচারালি মডার্ন হিস্ট্রির উপর গুরুত্ব আমরা বেশি দিয়েছি। প্রথমে অবশ্যই অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস, যখন প্রথম পর্তুগিজরা আমাদের ভারতবর্ষে এলো 1498 সালে ভাস্কো ডা গামা ভারতবর্ষ প্রথম এলেন, এবং তিনিই প্রথম জলপথে ভারতবর্ষে এসেছিলেন। তা কেপ অফ দ্য গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ দিয়ে, যেটা সাউথ আফ্রিকার সাউথে আছে মানে দক্ষিণে, সেটা দিয়ে কিভাবে তিনি এলেন সেইগুলো সম্বন্ধে ডিসকাশন। তারপর তো অবশ্যই যে সমস্ত ইউরোপিয়ান শক্তি ভারতে এসেছিল, যেমন পর্তুগিজ, ড্যানিশ, ডেনস, ফ্রেঞ্চ, অবশ্যই ইংলিশ, সেগুলো সম্বন্ধেও আমরা ডিসকাশন করব। তাদের যে সমস্ত ঘটনা, তারা কিভাবে ফ্যাক্টরি আমাদের এখানে তৈরি করলো, সবকিছু ডিসকাশন আছে। বেঙ্গলকে নিয়ে 2টো লেকচার করা হয়েছে, কারণ পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসেম সবকিছুই এটার মধ্যে থাকবে, তাই জন্য এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর দেখো, যদি ডাব্লিউবিসিএস কি মেন ফোকাস করা হয়, তাহলে কিন্তু আমাদেরকে বাংলার ইতিহাসটাও পড়তে হবে। মডার্ন হিস্ট্রিতে যেমন বাংলা পড়বো, মেডিভেল হিস্ট্রিতে তেমন ইলিয়াস শাহী, হুসেন শাহী রাজবংশগুলো, প্রাচীন ভারতের ক্ষেত্রে পাল বংশ, সেন বংশ, এগুলো কিন্তু পড়তে হবে। এগুলো না পড়লে কিন্তু ক্লিয়ার হবে না জিনিসগুলো। তারপর যে সমস্ত অ্যাংলো ওয়ার গুলো হয়েছিল, অ্যাংলো শিখ ওয়ার, অ্যাংলো পাঞ্জাব ওয়ার, এগুলো সমস্ত কিছু পড়বো। মাইসোর মানে টিপু সুলতান, হায়দার আলী, এই ব্যাপারগুলো, পাঞ্জাবের রঞ্জিত সিং, তার সম্বন্ধে পড়াশোনা করতে হবে। এরপর ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ সিস্টেম, এই যে যেগুলো ছিল, যেমন ধরো জমিনদারি সিস্টেম, ঠিক আছে, যেটাকে বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট কর্নওয়ালিসের সময়, মানে চিরস্থায়ী বন্দোবস্ত। তারপর অবশ্যই মোহলওয়াড়ি, রায়তওয়াড়ি, এই যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম গুলো, সেগুলো সম্বন্ধে পড়াশোনা। ব্রিটিশ ইন্ডিয়া কিভাবে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি গুলো হয়েছিল, ড্রেন অফ ওয়েলথ, আমাদের দেশ থেকে কিভাবে ওয়েলথটা বাইরে বেরিয়ে যাচ্ছে, কিভাবে তারা আমাদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করেছিল, সেগুলো সম্বন্ধেও পড়াশোনা করতে হবে, কারণ এগুলোই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মানে অংশ একটা। কারণ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে কি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে স্বাধীনতার যুদ্ধ। কিন্তু এই যে ঘটনাগুলো হচ্ছে পরপর আমাদের দেশে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইউরোপিয়ানরা আসছে, তারা ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু ব্যবসার উদ্দেশ্যতে এলেও আমরা দেখতে পাচ্ছি তাদের মোটিভটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে ইন্ডিয়াতে তাদের কলোনিটা তৈরি করছে। এরপর তারা আমাদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করছে। তাদের যে ল্যান্ড রেভিনিউ পলিসি, সেটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব কিভাবে তারা আমাদেরকে কৃষকদের তারা অত্যাচার করেছিল, কৃষকদের উপরে কিভাবে তারা হেভি ট্যাক্স ইম্পোজ করেছিল, সবকিছু আমরা দেখব। এবং এই যে ভারতবর্ষকে তারা দখল করছে, এই যে ঘটনাগুলো যখন আমরা পড়বো, কৃষকদের ওপর, শ্রমিকদের ওপর এই যে অত্যাচার তারা যে করেছিল, তারই কিন্তু ফলশ্রুতি হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম। এই কৃষকদের ওপর অত্যাচার, ল্যান্ড রেভিনিউ সিস্টেম যখন শুরু হবে, যখন কৃষকদের অর্থনৈতিকভাবে শোষণ করা হবে, তখনই কিন্তু কৃষকরা একটার পর একটা আন্দোলন শুরু করবে, আর সেগুলোই হলো ফেজান্ট মুভমেন্ট। বুঝতে পারা যাচ্ছে? তো এইভাবে পড়াশোনা করতে হবে। যেমন নীল বিদ্রোহ, নীল বিদ্রোহটা কি, খেদা সত্যাগ্রহটা কি, বরদলি সত্যাগ্রহটা কি, এগুলো তো কৃষক বিদ্রোহ। কৃষক বিদ্রোহ তখনই হবে যখন কৃষকদের শোষণ করা হবে। এইভাবে কৃষক বিদ্রোহগুলো হচ্ছে, এইভাবে অল ইন্ডিয়া কিষাণ সংঘ AIKS তৈরি হচ্ছে। এই জিনিসগুলো বুঝতে হবে। শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে বলেই তো AITUC তৈরি হয়েছিল, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন যেটা। তো এটা বুঝতে হবে যে কিভাবে এক একটা সংস্থা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে। মডার্ন হিস্ট্রিতে মডার্ন হিস্ট্রি কিন্তু 2টো পার্ট। একটা হলো বিদেশিরা, ইউরোপিয়ানরা ভারতে আসছে, এসে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করছে। দ্বিতীয়ত হলো ভারত কিভাবে তাদেরকে
তাদের এগেনস্টে লড়াইটা করছে। এবার আমরা তো সত্যি কথা বলতে ইউরোপিয়ান শক্তিগুলোর মধ্যে মেনলি লড়াইটা করেছি ইংরেজদের সাথে। কারণ যে যুদ্ধ এখানে হয়েছিল, কার্নাটিক ওয়ার যে হয়েছিল, তারপরে যে প্যারিস চুক্তি হয়েছিল, প্যারিস এগ্রিমেন্ট, তাতে আমরা দেখব ফ্রেঞ্চরা কিন্তু ভারতবর্ষে হেরেই গিয়েছিল। শুধু তাদেরকে দয়ার করে ওই বলা যেতে পারে পশ্চিমবঙ্গে যে চন্দননগর আর এছাড়া পুডুচেরি যে জায়গাগুলো আছে সেগুলোকে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, বাকি সবটাই কিন্তু ইংরেজদের হাতে ছিল। আর পর্তুগিজরা ভারতবর্ষের প্রথম অ্যাটাক করলেও, প্রথম তারা সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করলেও, পর্তুগিজরা কিন্তু শুধু গোয়া, দমন এবং দিউ, মানে পশ্চিম উপকূলের এই তিনটে অঞ্চলে তারা সীমাবদ্ধ ছিল, আবদ্ধ ছিল। তো মেনলি লড়াইটা কিন্তু ইংরেজদের বিরুদ্ধেই ছিল। তাই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টেও আমরা সেটা আস্তে আস্তে দেখব। ট্রাইবাল আপরাইজিং গুলো কি করে হচ্ছে, সাঁওতাল বিদ্রোহ অবশ্যই এর একটা ইম্পর্টেন্ট পার্ট, এছাড়া অনেক অনেক আছে, পেশেন্ট মুভমেন্ট, এগুলো পড়ার পর আমরা পড়বো অবশ্যই 1857 এর যে রিভল্ট যেটা হয়েছিল, মানে মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সেটা সম্বন্ধে পড়বো। আর এই 1857 এর যুদ্ধটাই কিন্তু বলা হয় এখান থেকে কিন্তু ইন্ডিয়া প্রথম রিটালিয়েট করবে, মানে যখন আমরা প্রথম স্বাধীনতার যুদ্ধটা শুরু করব। এই জন্য এটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সও অনেকে বলে থাকেন। কারণ যদিও তার আগে থেকেই ফ্যাশন মুভমেন্ট, ট্রাইবাল আপরাইজিং গুলো শুরু হয়ে গেছে, তাই এটা বলা উচিত নয় যে এটাই প্রথম যুদ্ধ, কিন্তু এটা ঠিক যে এই 1857 এর যে রিভল্ট বা সিপাহী বিদ্রোহ যেটা, সেটাই কিন্তু প্রথম, মানে একটা ভয়ানক রিটালিয়েশন বলতে পারো ভারতবাসীর দিক থেকে। এবং এটার গুরুত্ব এতটাই বেশি ছিল যে তার এক বছরের মধ্যেই 1858-এ ব্রিটিশরা গুড গভর্নেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে আসে, যার থ্রু দিয়ে আমরা আমাদের যে গভর্নর জেনারেল, তার পোস্টটাকে আমরা চেঞ্জ করে দিই, সেটা হয়ে যায় ভাইসরয়। একটা আলাদা করে পোস্ট তৈরি হয় যেটাকে বলে সেক্রেটারি স্টেট অফ ইন্ডিয়া, মানে ভারত সচিব। এবং অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরিভাবে বিলুপ্ত করে দেওয়া হয়। কারণ ব্রিটিশ যে কুইন, তারা বুঝতে পেরেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা মেনলি একটা ব্যবসায়িক সংস্থা, তাকে দিয়ে কিন্তু ভারতবর্ষ শাসন করা বা ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করা পসিবল নয়। তাই জন্য এই 1858 অ্যাক্টের থ্রু দিয়ে আমরা দেখব যে কোম্পানির শাসন শেষ হচ্ছে, মানে দ্য রুল অফ যে কোম্পানি সেটা আমরা বলি সেটা শেষ হচ্ছে, আর ক্রাউন রুল, তার মানে রাজার শাসন শুরু হচ্ছে। এবং এই 1858 থেকে 1947 কিন্তু ভারতবর্ষে রাজার শাসনই ছিল, মানে অবশ্যই ব্রিটিশ কুইন সরাসরি এই ভারতবর্ষের দায়িত্বটা নিয়েছিলেন। এরপর যে মডার্ন এডুকেশন, তো গ্রোথ অফ মডার্ন এডুকেশন, যেখানে একটার পর একটা যে কলেজ তৈরি হচ্ছে, সংস্কৃত কলেজ তৈরি হচ্ছে, ঠিক আছে, মেয়েদের জন্য ইউনিভার্সিটি যে কলেজ তৈরি করেছিলেন দন্তকেশব কার্ভে, সেটা সম্বন্ধে, বেনারস বিশ্ববিদ্যালয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এখানে। এছাড়া তারপর সোশ্যাল অ্যান্ড কালচারাল আপরাইজিং। দেখো, আমাদের দেশের যে সমস্ত নবজাগরণের যারা, মানে মেন মানুষ, তারা কিন্তু বুঝতে পেরেছিলেন, রামমোহন রায় বলো, বিদ্যাসাগর বলো, স্বামী বিবেকানন্দ বলো, দয়ানন্দ সরস্বতী বলো, এরা কিন্তু বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতার যুদ্ধ তখনই সম্ভব যখন ভারতবাসী প্রপার শিক্ষার আলোয় তাদেরকে নিয়ে আসা যাবে। আমাদের দেশের অনেক প্রবলেম ছিল, যেমন ধরো যদি আমি হিন্দু ধর্মেই বলি, এটা তো মেনলি একটা হিন্দু রেভলিউশন। দেখা যাবে সতী প্রথা ছিল, বর্ণভেদ প্রথা, এগুলো ছিল। কারণ এই বর্ণভেদ যে প্রথা, বর্ণ সিস্টেম, কাস্ট সিস্টেম, এগুলো কিন্তু সব ঋগ্বেদ থেকেই উঠে এসছে। ঋগ্বেদে যখন আমরা পড়বো দেখবো ঋগ্বেদের যে 10th চ্যাপ্টার বা 10th মন্ত্র আছে, সেখানে পুরুষ সূক্তই কিন্তু আমাদের যে কাস্ট সিস্টেম তার অরিজিন, মানে আমাদের যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটে ভাগে আমরা আমাদের কাস্টটাকে ডিভিশন করি, সেটা কিন্তু অরিজিনেট হয়েছে পুরুষ সূক্ত ঋগ্বেদ থেকে। তার মানে হলো আমাদের কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেম গুলোকে সলভ করাটা অনেক বেশি দরকার ছিল। সেটা সোসাইটিক্যাল প্রবলেম বলতে পারো, কালচারাল প্রবলেম বলতে পারো। তাই জন্য আমাদের যে সেই সময় নবজাগরণ হয়েছিল সেটা সম্বন্ধে আমরা পড়বো। কারণ দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পান্ডুরাং বা স্বামী বিবেকানন্দরা বুঝেছিলেন যদি এই প্রবলেম গুলো থেকে আমরা না বেরোতে পারি তাহলে স্বাধীনতা যুদ্ধ সম্ভব নয়। এই জিনিসগুলো আমরা ডিটেলে পড়বো।
এরপর অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা বড় অধ্যায়, সেটা সম্বন্ধে তার সেশনস গুলো সম্বন্ধে পড়বো। পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ, আমরা জানি 1905-এর 16ই অক্টোবর লর্ড কার্জনের যে বাংলাকে ভাগ করে দেওয়ার একটা চেষ্টা, কারণ বাংলাই সেই জায়গা যেখান থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনটাকে বলা যেতে পারে কন্ট্রোল করা হচ্ছিল। তাই বাংলাটাকে ভেঙে দিতে হবে, স্বাধীনতা আন্দোলনের শিরদাঁড়াটা ভেঙে দিতে হবে, তার একটা চেষ্টা পার্টিশন অফ বেঙ্গল। এবং কিভাবে পার্টিশন অফ বেঙ্গল উইথড্র করতে বাধ্য হলো ব্রিটিশ সরকার 1911 সালে, সেটাও একটু আমাদের দেখতে হবে। এরপর আছে অবশ্যই যে বঙ্গভঙ্গ, তার প্রতিবাদে দুটো আন্দোলন, একদিকে যেমন স্বদেশী আন্দোলন মানে পজিটিভ আন্দোলন, কারণ এখানে কিছু আমরা তৈরি করছি, খাদি এই সমস্ত জিনিস, ব্রিটিশ বস্ত্র পরিত্যাগ করে আমাদের যে অরিজিনাল হ্যান্ডলুম খাদি সেগুলোকে প্রমোট করা হচ্ছে। বেঙ্গল ইনস্টিটিউটের মতো অনেক ইনস্টিটিউট আসছে, টিসকো তৈরি হচ্ছে, টাটা আয়রন স্টিল কোম্পানি 1907 সালে তৈরি হয়েছিল। এইগুলো যেমন দেখছি, যেখানে আমরা আমাদের নিজস্ব কোম্পানি এস্টাবলিশ করছি, আমরা বিভিন্নভাবে আমাদের ভারতের যে প্রোডাক্ট গুলো সেগুলোকে প্রমোট করার চেষ্টা করছি। তাহলে এই স্বদেশীর সাথেই তোমরা মিল পেয়ে যাবে এখনকার মেক ইন ইন্ডিয়া পলিসি বা আত্মনির্ভর ভারতের। আবার ঠিক একইভাবে আমরা কিন্তু ব্রিটিশ দ্রব্যকে বয়কটও করছি। কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা থেকে এই বয়কটটা এসছিল। তারপর দেখা যাচ্ছে আমরা সবকিছুই বয়কট করছি, মানে ব্রিটিশ পণ্য বয়কট এবং ভারতীয় যে পণ্য সেগুলোকে প্রমোশন। এটাই হলো স্বদেশিয়ান বয়কট মুভমেন্ট, যেটা সম্বন্ধে পড়তে হবে। কারণ পার্টিশন অফ বেঙ্গলের প্রতিবাদেই কিন্তু, বঙ্গভঙ্গের প্রতিবাদেই কিন্তু এই আন্দোলনগুলো ঝরে পড়েছিল। এবং এই আন্দোলনটা কিন্তু আবার দক্ষিণ ভারতেও ছিল, বন্দে মাতরম মুভমেন্ট হিসেবে সেটা ছিল, সেগুলো আমরা ডিটেলে পড়াশোনা করব। এরপর অবশ্যই ন্যাশনাল মুভমেন্ট যেগুলো রয়েছে 1907 থেকে 1917, মানে সেই সুরাট স্প্লিট যেখান থেকে একদম 1917 অবধি। এরপর এখানেই হোম রুল আন্দোলন সব পড়ে যাবে। এরপর অবশ্যই গান্ধীজি 1915 সালে এসেছিলেন ভারতবর্ষে, তার আগে গান্ধীজির সাউথ আফ্রিকাতে যে একটা প্রত্যক্ষ সংগ্রাম, সেটা সম্বন্ধে একটা আমাদের পড়াশোনা করতে হবে। তারপর অবশ্যই যে গান্ধিয়ান মুভমেন্ট, সে একদম মেনলি যদি আমরা 1920 সাল থেকেই ধরি, যদিও সেটা নয়, কারণ চম্পারণ সত্যাগ্রহটাই হলো গান্ধীর প্রথম মুভমেন্ট। কিন্তু আমি যদি প্যান ইন্ডিয়া হিসেবে দেখি, তাহলে অবশ্যই অসহযোগ আন্দোলন 1920 সাল, অসহযোগ খিলাফত আন্দোলন, যেটা হিসেবেই বলবে না কেন, সেখান থেকেই মেন শুরু। তারপরে এই গান্ধিয়ান মুভমেন্টটার আমরা তিনটে ভাগ করেছি, 1, 2 and 3, যেখানে আমরা ডিটেল পড়াশোনা করব একদম 1915 থেকে 1947 সালের যা যা ঘটনা আছে তার উপরে। নেক্সট আমরা অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে পড়াশোনা করব, এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে আজাদ হিন্দ ফৌজের যে কার্যকলাপ, সিঙ্গাপুরে তৈরি হয়েছিল এই দল, তারপর কিভাবে রাসবিহারী বসু, মোহন সিং এর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে এই দায়িত্ব চলে এলো, তিনি কি কি করেছিলেন, আন্দামান নিকোবর কিভাবে তিনি দখল করেছিলেন, কিভাবে তিনি ময়রাঙে ভারতের পতাকা তুলেছিলেন, সেগুলো সম্বন্ধে ডিসকাশন একটা থাকবে। তার সাথে আমি অ্যাড করে দিয়েছি লেফট পার্টি যে মুভমেন্ট, মানে সেই সময় যে কমিউনিস্ট আন্দোলন। অবশ্যই যখন রাশিয়ান রেভলিউশন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কিছু মানুষ, কিছু বিপ্লবী, তারা কিন্তু কমিউনিজমে খুব অনুপ্রাণিত হয়েছিলেন। ভগৎ সিং নিজেও একজন কমিউনিস্ট ছিলেন, কিন্তু তারপরে মেনলি এই সমস্ত অনুপ্রেরণার কারণে কমিউনিস্টরাও কিন্তু আস্তে আস্তে ভারত সংগ্রামে, ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। বিরাট ষড়যন্ত্র মামলা সম্বন্ধে আমাদের পড়াশোনা করতে হবে, কাকোরি ট্রেন্স কনস্পিরেসি, সেটা সম্বন্ধে আমরা পড়বো। এবং এই লেফট পার্টি মুভমেন্ট গুলোর সাথে সাথে যে ট্রেড ইউনিয়ন গুলো, এআইটিইউসি, সি2, এগুলো সম্বন্ধে একটা পড়াশোনা আমরা করব। এছাড়া অবশ্যই অল ইন্ডিয়া কিষাণ সংঘ, সেটা এআইকে সম্বন্ধে একটা পড়াশোনা আমাদের করতে হবে। এরপর আস্তে আস্তে আমরা দেখছি ভারত ইন্ডিয়া টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স, ভারত স্বাধীনতার দিকে এগিয়ে চলেছে। কিভাবে? যেমন আমাদের দেশে যখন ক্যাবিনেট মিশন আসবে, ঠিক আছে, মানে অবশ্যই ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পরে 1946-এ যখন ক্যাবিনেট মিশন আসবে, তখন কিন্তু তারা আস্তে আস্তে আমাদেরকে একটা সংবিধান তৈরি করার জন্য একটা সাংবিধানিক যে সভা, সেটা করার একটা অনুমতি দেবে। এইগুলো কিভাবে হচ্ছে, তারপর সেই সময় যে নেভি তে তোমার যেটা হয়েছিল আর কি, সেই সমস্ত যে আন্দোলনগুলো, ভারতবর্ষের বাইরে যে আন্দোলনগুলো হয়েছিল, এগুলো আমরা পড়াশোনা করব। এছাড়া
দেখতে হবে সেটা হলো ইম্পর্টেন্ট ন্যাশনাল লিডার্স, তাদের সম্বন্ধে একটা প্রচুর প্রশ্ন ডাব্লিউবিসিএস পরীক্ষাতে আসে। খান আব্দুল গাফফার খানকে নিয়ে একটা প্রশ্ন করা হলো, সরোজিনী নাইডুকে নিয়ে একটা প্রশ্ন করা হলো, মোহাম্মদ আলী জিন্নাহ তাকে নিয়ে একটা প্রশ্ন করা হলো। এগুলো সবই কিন্তু ন্যাশনাল লিডারদের সম্বন্ধে একটা ডিসকাশন আমরা করব। এছাড়া গভর্নর জেনারেল ভাইসরয়, কোন গভর্নর জেনারেলের আমলে কি ঘটনা ঘটেছিল? রেলপথ প্রথম তৈরি হয়েছিল 1853 কার আমলে? অবশ্যই ডালহৌসি। পোস্ট সিস্টেম প্রথম কার আমলে তৈরি হয়েছিল? সেটাও ডালহৌসি। আবার সেইভাবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, সেটা কে করেছিলেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সেটা কে করেছিলেন? কে বন্ধ করেছিলেন? এগুলোতে বিভিন্ন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের সময় কি ঘটনা ঘটেছিল সেগুলো কিন্তু আমরা ডিটেল উইথ নোট পড়াশোনা করব। ইম্পর্টেন্ট নিউজ পেপার আর জার্নাল গুলো সম্বন্ধে দেখতে হবে। এই যে সঞ্জীবনী পত্রিকা আমি বলছিলাম, ঠিক আছে, হিন্দু পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া, এগুলো কবে তৈরি হয়েছে, কে তাদের এডিটর ছিলেন, সেগুলো সম্বন্ধে পড়বো। আমরা জানি আমাদের প্রথম নিউজ পেপার হিকিজ বেঙ্গল গ্যাজেট, মানে জেম হাগস্টাস হিকি ছিলেন তার এডিটর। এগুলো সম্বন্ধে পড়তে হবে, এগুলো পরীক্ষায় প্রশ্নও আসে। অবশ্যই বুকস অ্যান্ড অথর দেখতে হবে, মানে কোন সেই সময়কার বিখ্যাত বই, তার লেখককে। এর একটা লিস্ট আমি তোমাদের দিয়ে দেবো, গোটা 150 থেকে 200টা নাম সেখানে তুমি পাবে, এবং সেই লিস্টগুলো যদি তোমরা দেখে যেতে পারো তাহলেই তোমার পরীক্ষাতে কাজ দেবে। এরপরে যে কনস্টিটিউশন ডেভেলপমেন্ট গুলো এবং যে ইম্পর্টেন্ট অ্যাক্ট গুলো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তারপর মরলে মিন্টো রিফর্ম, তারপর মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, 1935 গভর্নমেন্ট অ্যাক্ট, যত অ্যাক্ট আছে সেগুলো সম্বন্ধে আমরা একটু ডিসকাশন করব, এবং কিভাবে কনস্টিটিউশনে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করছি সেই অ্যাক্টস গুলোকে, সেগুলো আমরা দেখব। আর এরপর অবশ্যই বেঙ্গলে যে সমস্ত ফ্রিডম ফাইটার তাদের সম্বন্ধেও আমি 3টা লেকচার রাখছি, যেখানে মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দ্বিদেশ, মানে সেই সমস্ত বিখ্যাত বিপ্লবী যারা মেনলি বাংলায় তাদের কার্যকলাপ যাদের সীমাবদ্ধ ছিল, কিন্তু বাংলার ইতিহাসের ক্ষেত্রে তাদের গুরুত্ব অপরিসীম। তারাও হয়তো অতটা আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যে ন্যাশনাল লিডার্স এর জায়গাতে তারা ছিলেন না, কিন্তু তাদের যে ঐতিহাসিক সংগ্রাম সেগুলো আমরা পড়বো। মাস্টারদা সূর্য সেন, তারপর ধরো বিনয় বাদল দীনেশ, সেটা আমি বললাম। এছাড়া ক্ষুদিরাম বোস, বাঘা যতীন, এরকম প্রচুর ইম্পর্টেন্ট নাম আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে, যাদের সম্বন্ধে আমরা ডিটেল পড়াশোনা করব। তা টোটাল দেখা যাচ্ছে অল চ্যাপ্টার্স উইল বি ডিসকাসড ইন ডিটেল অ্যালং উইথ এমসিকিউ, এবং তার সাথে একটা ওভারঅল এমসিকিউ টেস্ট যেমন ছিল সেটাও থাকছে। আর টোটাল লেকচার মডার্ন হিস্ট্রি যেটা আছে 52টা। কারণ অবশ্যই আমি আবার বললাম, মডার্ন হিস্ট্রি হলো সবচেয়ে একটা বড় সাবজেক্ট, এবং তার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের গুরুত্বটাও ডাব্লিউবিসিএস পরীক্ষায় অপরিসীম। সো দুটোকে কাজে লাগিয়েই আমরা মডার্ন হিস্ট্রি সিলেবাসটাকেও একটু ব্রড করেছি, এবং লেকচার নাম্বারও অনেকগুলোই বেশি আছে। তো এই অনুযায়ী আমাদের পড়াশোনা করতে হবে। মোটামুটি যদি এইভাবে আমরা পড়াশোনা করতে পারি, তাহলে আশা করা যায় যে এই মাইন্ড ম্যাপিং এর থ্রু দিয়ে, ম্যাপের থ্রু দিয়ে, লজিকের থ্রু দিয়ে যদি আমরা ইতিহাসটা পড়ি, তাহলে ইতিহাসটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে না, এবং মুখস্থ না করেই 50% ইনফরমেশনকে আমরা রিকালেক্ট করতে পারি। আজ আমি তোমাদেরকে শুধু কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করলাম যে যে কোর্সটা আমরা লঞ্চ করছি সেটা কিভাবে করব, কিভাবে আমাদের অ্যাপ্রোচ হবে, কিভাবে আমাদের নোটস মেকিং প্রসেস হবে, সবগুলোই আমি বললাম। কারণ বুঝতে হবে, কনসেপ্ট যেমন বোঝাটা দরকার, শুধু কনসেপ্ট দিয়েও কিন্তু ডাব্লিউবিসিএস পাস করা যাবে না। তার জন্য তোমাদেরকে একটা হ্যান্ডি নোটস রাখতে হবে সাথে। তাহলে প্রথমে বই পড়বো, লেকচার দেখবো, লেকচার দেখার পর কনসেপ্ট ক্লিয়ার করব। কনসেপ্ট ক্লিয়ার করার পর আমি নোটে যাব। যেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আমরা ডিটেল নোট পড়াশোনা করব, নোটটা পড়বো, এবং তারপর এমসিকিউ এর থ্রু দিয়ে আমরা সেই সাবজেক্টের ওপর দখল নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই অবধিই থাক। প্রথমে একটা ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে দিলাম। নেক্সট অফিসারের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করলাম। তো তোমরা আমার কোর্স জয়েন করো, এবং দেখা যাক যে ইতিহাস সাবজেক্টটাকে কতটা ইজি করে তুলতে পারি তোমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।